নজর রাখতেই হচ্ছে দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টে, সেখানে ইডির করা আইপ্যাক মামলা শুনানি পর্ব শুরু হয়েছে। টান টান সওয়াল পর্ব শুরু হয়েছে। আইনজীবীদের মধ্যে বাকযুদ্ধ বলা যেতে পারে। ব্যক্তিগত প্রয়োজনে কোনো নথি সংগ্রহ করা হয়নি, তদন্তের প্রয়োজনেই নথি বাজেয়াপ্ত করা হয়েছিল। সুপ্রিম কোর্টে জানালো ইডি শুধু তদন্তের কাজই করে না, ভিকটিমদের হয়েও সওয়াল করে। সুপ্রিম কোর্টে সওয়াল ইডির আইনজীবী। তদন্ত করতে গিয়েছিলাম বলে জানান ইডির আইনজীবী। এসআইআর এর নথি নেওয়ার অভিযোগ করা হচ্ছে, এমনটাও বলা হয়েছে ইডির আইনজীবীর তরফ থেকে। এসআইআর এর নথি তো অনলাইনেই রয়েছে। ইডির আইনজীবীর তরফ থেকে বলা হয়েছে, কয়লা মামলার তদন্তে গিয়েছিলাম, জানিয়েছে ইডির আইনজীবী। ইডির সওয়াল, ওরা বলছে আমরা নাকি সেখানে গিয়েছিলাম এসআইআর এর তথ্য সংগ্রহ করতে, কিন্তু যে কেউ বুঝবে এসআইআর এর তথ্য তো ওয়েবসাইটেই পাওয়া যায়, অর্থাৎ অনলাইনেই পাওয়া যায়, সেটা আনতে সেখানে যাওয়ার কোনো মানে নেই। এমন কাজ কোনো বোকালোকও করবে না। অবৈধ কয়লা পাচার মামলার তদন্তে আইপ্যাকে তল্লাশি করতে গিয়েছিল ইডি, জানানো হয়েছে ইডির আইনজীবী তরফ থেকে। কয়লা কেনা বেচার টাকা নগদে লেনদেন করা হতো। ইডি যে সমন পাঠিয়েছিল তার কোনো জবাব দেওয়া হয়নি। তদন্তে দেখা গিয়েছে একটি হাওয়ালা চ্যানেল মারফত প্রায় 20 কোটি টাকার লেনদেন হয়েছে, ইডির আইনজীবী জানিয়েছেন। একই সঙ্গে আপনাদের জানিয়ে রাখবো, আমাদের নজর রয়েছে সেখানে টান টান সওয়াল পর্ব চলছে। নিরাপত্তার কারণে ঘটনাস্থলে ডিজি ও পুলিশ। রাজ্যের আইনজীবী তরফ থেকে বলা হলো, ঘটনাস্থলে জেড প্লাস সিকিউরিটি পাওয়া একজন ছিলেন। রাজ্যের আইনজীবীর তরফ থেকে জানানো হচ্ছে, ঘটনাস্থলে অজ্ঞাত পরিচয় লোকজন ছিল বলে জানা যায়। রাজ্যের আইনজীবীর তরফ থেকে সওয়াল, তাই ঘটনাস্থলে রাজীব কুমার এবং পুলিশ গিয়েছিল, রাজ্যের আইনজীবীদের তরফে জানানো হয়েছে। সুপ্রিম কোর্টে আমাদের নজর রয়েছে, সেখানে সওয়াল পর্ব চলছে। তদন্তের অনুমতিপত্র কি ছিল, প্রশ্ন করছেন বিচারপতি। অনুমতিপত্র ছিল বলে জানান ইডির আইনজীবী। থানাকে জানিয়েই অভিযানে যাওয়ার দাবি করা হয়েছে ইডির আইনজীবীর তরফ থেকে। কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না বলে সওয়াল ইডির আইনজীবীর তরফ থেকে। টান টান সওয়াল পর্ব, সওয়াল জবাব চলছে এজলাসের মধ্যে। সুপ্রিম কোর্টের দিকে আমাদের নজর রয়েছে। ব্যক্তিগত প্রয়োজনে কোনো নথি সংগ্রহ করা হয়নি, ইডির আইনজীবীর তরফ থেকে কিন্তু জানানো হয়েছে ইডি শুধু তদন্তের কাজই করে না, ভিকটিমদের হয়েও সওয়াল করে। সুপ্রিম কোর্টের সওয়াল ইডির আইনজীবী। তদন্ত করতে গিয়েছিলাম বলে জানানো হয়েছে ইডির তরফ থেকে। মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে সরাসরি, আরো ডিটেল জানাবে। মৈত্রেয়ী, আপডেট জানতে চাইবো। প্রিয়াঙ্কা, দেখো, অত্যন্ত টান টান শুনানি সর্বোচ্চ আদালতে চলছে, বিচারপতি মিশ্রা এবং বিচারপতি পাঞ্চলির বেঞ্চে। এবং সেখানে একদিকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং সরকারের তরফ থেকে সলিসিটর জেনারেল তিনি যেখানে আর্গুমেন্ট করছেন যে এই যে ঘটনা ঘটেছে সেটা নজিরবিহীন ঘটনা এবং এই ঘটনা একবার নয় বারবার ঘটছে। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বার্জিন করেছেন একটি প্রিমাইসিসে, যেখানে সার্চ অপারেশন চলছিল এবং যে সার্চ সম্পর্কে আগে ইন্টিমেট করা ছিল, এবং সেই সার্চের গিয়ে তিনি বার্জিন করেন এবং নথি তিনি গিয়ে সেখান থেকে নিয়ে চলে আসেন। এবং ডিজিটাল এভিডেন্স এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি সেখান থেকে নিয়ে আসা হয় বলে অভিযোগ সলিসিটর জেনারেলের। তার অভিযোগ যে বেশ কিছু পুলিশ কর্মী ইনক্লুডিং ডিজিপি রাজীব কুমার এবং পুলিশ কমিশনার তারা এই কাজে তাকে সহযোগিতা করেছেন। এবং তিনি সর্বোচ্চ আদালতের কাছে আবেদন করেছেন যে পরিস্থিতি চলেছে সেই পরিস্থিতির জায়গায় দাঁড়িয়ে তাদের বিরুদ্ধে অবিলম্বে তাদেরকে তাদের সাসপেন্ড করা হোক এবং তাদের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল এনকোয়ারি শুরু করা হোক। তার কারণ যদি এটা না করা হয় তাহলে একটা বাজে প্রেসিডেন্ট তৈরি হবে। কেন্দ্রীয় বাহিনী যারা রয়েছে, তাদের কেন্দ্রীয় যারা তদন্তকারী সংস্থা রয়েছে, তাদের মনোবল ভেঙে যাবে এবং এটা কোথাও এস্টাবলিশ হয়ে যাবে যে পরবর্তীকালে দেশের অন্যান্য কোথাও যদি বড় এরকম ধরনের কোনো তদন্ত চলে এবং যেখানে এরকম অভিযান চলছে সেখানে যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব এভাবে সেখানে ঢুকে যেতে পারবে এবং সেখান থেকে গিয়ে নথি নিয়ে আসতে পারবে এবং পুলিশ তাদেরকে সহযোগিতা করবে। যারা উর্দি পড়ে রয়েছে তারা, সেখানে উল্লেখ করা হয় সলিসিটর জেনারেলের তরফ থেকে আগের একটি ঘটনার কথা, যেখানে রাজীব কুমারকে ধর্নায় বসতে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সেই ঘটনার কথা উল্লেখ করা হয়, ছবি পেশ করা হয় যেদিন ধর্নায় বসা হয়েছিল, অর্থাৎ 8 তারিখের যে ঘটনা সেই সময়কার যে সেই ছবি পেশ করা হয় এবং উল্লেখ করা হয় যে বেশ কিছু হোয়াটসঅ্যাপ চ্যাট তারা সাবমিট করেছে সর্বোচ্চ আদালতে, যেখানে বলা হচ্ছে যে 9 তারিখ যখন হাইকোর্টে শুনানি ছিল তখন সেখানে একজন সিটিং ল
মিনিস্টার, তিনি বসে থেকে রাকাস ক্রিয়েট করেছিলেন হাইকোর্টের ভেতরে এবং হাইকোর্ট তার নিজের নির্দেশে সেটাকে মেনশন করেছে। এই বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখেছেন বিচারপতি মিশ্রা এবং তিনি উল্লেখ করেন যে তারা এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছেন এবং তারা চাইছেন এই মামলাটি শুনতে এবং তার নোটিশ জারি করে মামলাটি শুনতে। কিন্তু পাল্টা যে শুনানিতে যে আর্গুমেন্ট দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে, আইনজীবী ছিলেন কপিল সিবাল, তার বক্তব্য খুব স্পষ্ট যে আইপ্যাক কি সেটা সবাই জানতো এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও খুব স্পষ্ট করে জানে যে আইপ্যাক কি কাজ করে। আইপ্যাকের সঙ্গে তৃণমূল কংগ্রেসের যে একটি চুক্তিবদ্ধ ব্যাপার রয়েছে এবং তাদের কাছে সমস্ত ইলেকশনের স্ট্র্যাটেজি রয়েছে, সেই সব কিছুই কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জানতো এবং জেনে নির্বাচনের ঠিক আগেই তারা এই অভিযান চালিয়েছেন। তারা 2 বছর আগে অর্থাৎ 2024 সালের ফেব্রুয়ারিতে শেষ এই কয়লাকাণ্ডে অভিযান তারা চালিয়েছিলেন। কিন্তু তারপরে 2 বছর তারা কি করছিলেন, ঠিক নির্বাচনের আগেই কেন তাদেরকে যেতে হলো? অন্যদিকে রাজ্য পুলিশ এবং রাজীব কুমারের আইনজীবী অভিষেক মানু সিংভি, তিনি যে আর্গুমেন্টটা করেন তার বক্তব্য হচ্ছে যে যখন এই যে ইন্টিমেট করার কথা বলা হয়, একটি ইমেল করা হয়েছিল যেটি সকাল 11:30টার সময় ইমেলটি করা হয়, যেখানে সার্চ শুরু হয়েছে ভোর 6:45-এ। তাহলে 5 ঘন্টা ধরে কি করা হচ্ছিল? কপিল সিবাল অন্যদিকে এই প্রশ্নটাও তোলেন যে এই যে 5 ঘন্টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম প্রেমাইসিসে গিয়েছিলেন বেলা 12টার সময়, তাহলে এই যে সকাল 6:45 থেকে 12টা পর্যন্ত যে সার্চ চললো, এটাতে কি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বলতে চাইছে যে তারা কোনো নথি, কোনো এভিডেন্স তারা নেয়নি? অন্যদিকে অভিষেক মানু সিংভি, তার তরফ থেকে আর্গুমেন্ট ছিল যে কেন পুলিশ সেখানে গিয়েছিল। তাদের বক্তব্য খুব স্পষ্ট যে মুখ্যমন্ত্রী একজন Z+ ক্যাটাগরির তিনি ব্যক্তি, তাকে Z+ ক্যাটাগরির সুরক্ষা দেওয়ার প্রয়োজন আছে এবং যখন তারা জানতে পারেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চেয়ারপারসন হিসেবে গিয়েছিলেন, একটি তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন হিসেবে সেখানে গিয়েছিলেন, কিন্তু তিনি Z+ ক্যাটাগরির নিরাপত্তা পান। ফলে তিনি যখন একটা জায়গায় যাচ্ছেন এবং যেখানে তারা জানতে পারছেন যে কিছু আননোন ব্যক্তি একটা বাড়িতে ঢুকে সার্চ করছে, তাদের কাছে আগে থেকে কোনো ইন্টিমেশনই ছিল না এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে। সকালবেলা 6:45-এ যে তারা সার্চ শুরু করছেন, তার আগে থেকে তারা কোনো রকমের কোনো বক্তব্য তারা জানাননি। মোট কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কপিল সিবাল, তার স্পষ্ট বক্তব্য যে এই শুনানি কলকাতা হাইকোর্টে করা হোক এবং একটি ঘটনা 9 তারিখে ঘটে গিয়েছে, কিন্তু তারপরে যে সমস্ত নির্দেশ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পাস করেছেন তার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আর কোনো পরবর্তীকালে সমস্যা হবে না। এবং গতকালও শুনানি হয়েছে, তাদের স্পষ্ট অভিযোগ যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দুটো ঘোড়ায় একই সঙ্গে সবার হওয়ার চেষ্টা করছেন। তারা একদিকে হাইকোর্টে তারা গেছেন এবং সেখানে গতকাল তারা শুনানি করলেন না, তারা এটা জানালেন যে তারা সর্বোচ্চ আদালতে তারা আবেদন করে রয়েছেন। ফলে তারা চেষ্টা করছেন দুটো ঘোড়ায় একই সঙ্গে সবার হওয়ার জন্য, সেই আর্গুমেন্ট করেছেন কপিল সিবাল এবং একই সঙ্গে অভিষেক মানু সিংভি। সব মিলিয়ে লাঞ্চের বিরতিতে এই মুহূর্তে গিয়েছে কোর্ট এবং তার আগের মুহূর্তে যাওয়ার আগে বিচারপতি মিশ্রা এবং বিচারপতি পাঞ্চলি তারা বলে গিয়েছেন যে কেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কলকাতা হাইকোর্টে শুনানি চাইছেন না, সেই বিষয়ে তাদের কি আর্গুমেন্ট সেটা তারা এবার শুনবেন। এবার যখন তারা ফিরে আসবেন 2টোর পরে, যখন বেঞ্চ আবার বসবে, তখন এই বিষয়টা পরিষ্কার হবে যে কেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা কেন্দ্র সরকারের তরফ থেকে কেন তারা চাইছেন না যে কলকাতা হাইকোর্টে শুনানি হোক। প্রিয়াঙ্কা, সঙ্গে থাকো মৈত্রী। নিরাপত্তার কারণেই ঘটনাস্থলে ডিজিও পুলিশ, রাজ্যের আইনজীবীর তরফ থেকে জানানো হয়েছে। ঘটনাস্থলে Z+ সিকিউরিটি পাওয়া একজন ছিলেন, রাজ্যের আইনজীবী জানিয়েছেন। ঘটনাস্থলে অজ্ঞাত পরিচয় লোকজন ছিল বলেই জানানো হয়েছে রাজ্যের আইনজীবীর তরফে, তাই ঘটনাস্থলে রাজীব কুমার এবং পুলিশ গিয়েছিল। রাজীব কুমারের পেনশন আটকে দেওয়া উচিত দাবি করছেন সুকান্ত মজুমদার। এদিকে ব্যবহার করছে বিজেপি বলে পাল্টা তোপ দিয়েছেন জয়প্রকাশ মজুমদার। এটা তো ইডি উত্তর দিতে পারবে কেন জানিয়েছে, কিন্তু রাজীব কুমার সেদিন যে রোল ছিল তার, সেই রোল তো আইন মোতাবিক ছিল না, এটুকু আমি বলতে পারি। এবং তার পেনশন আটকে যাওয়া উচিত, ডিওপিটির উচিত তার পেনশন সহ রিটায়ারমেন্ট সমস্ত বেনিফিট আটকে দেওয়া। তিনি কি সুপ্রিম কোর্টের জাজ না জুরি যে আইনের ব্যাখ্যা দিয়ে দিচ্ছেন? সুকান্ত মজুমদার জীববিদ্যা পড়াশোনা করেছেন, এইসব গুলো করেই তো বিজেপি বুঝিয়ে দিচ্ছে যে তারা ইডিকে ব্যবহার করছে নিজেদের গুন্ডা বাহিনী হিসেবে। আজকে কোন পরিপ্রেক্ষিতে ইডি এসেছিল তার উত্তর কে দেবে?